টোটাল 67। এই 110টার মধ্যে আমরা 90টা ডিসপোজ দেখেন তো ম্যাক্সিমাম আপনাদের সুমোটিভ করেছেন গভর্নমেন্টের কাছে বিভিন্ন কেসে কম্পেনসেশন গুলো দেওয়া হয়েছে। খুব রিসেন্টলি আমি লাস্ট 10 or 15 ডেজ বলতে পারবো, এর আগে পর্যন্ত আমার কাছে একটা খবর ছিল উদয়পুর কাস্টোডিয়াল ডেথ হয়েছিল একটা, ওখানে আপনাদের একটা ইয়ে ছিল হ্যাঁ, আমরা 2 লাখ বা 4 লাখ 3 লক্ষ টাকা বোধহয় আমরা রিকমেন্ডেশন করেছি, কিন্তু এখন পর্যন্ত লাস্ট 10 or 15 ডেজ আমার কাছে খবরটা আসেনি লাস্ট, কিন্তু তখন পর্যন্ত দেওয়া হয়নি। এটা খুব বেশি দিন হয়নি। আমার মনে হয় যে দেওয়ার যে প্রসেসটা, এটা ওই ডাইরেকশনটা গভর্নমেন্টের থেকে যায় হলো ডিজিপির কাছে বোধহয়। এবং এই ক্ষেত্রে এই ঘটনার ক্ষেত্রে যাকে কম্পেনসেশনটা দেওয়ার কথা ছিল তারা কমপ্লেনও করেছে। না, তারা অ্যাকচুয়ালি এটা আমরা ইয়ের বেসিসে কগনিজেন্স নিয়েছিলাম। ওরা নিতান্তই গরিব, ওই যে মানে মাদার এন্ড সান মঙ্গল দাসের এটা নিতান্তই চুর বলে তাকে মারা হয়েছিল। না, এটা মানে দেখুন, মারা তো সেটা ফাইন্ডিং আমাদের কি আছে না আছে সেটা আপনারা দেখে নেবেন। আমাদেরকে জাস্টিফাই করা হবে তো আমরা কি বলেছি, ফাইন্ডিং আপনারা দেখে নেবেন। কিন্তু আমরা দেখেছি যে সেখানে এই ক্ষেত্রে কম্পেনসেশন দেওয়া উচিত, এবং ওই বিধবা মাকে আমরা 3 লক্ষ টাকা কম্পেনসেশনের রিকমেন্ডেশন গভর্নমেন্টের কাছে পাঠিয়েছি। বা এই ক্ষেত্রে যেটা ছিল যে তদন্তকারী অফিসার সেই সময় এই কেসে যে ছিল তাদের এগেইনস্টও আমরা একটু রিকমেন্ডেশন করেছি যে ওদের এগেইনস্টে অ্যাপ্রোপ্রিয়েট। আমার যতটুকু জানা টিলটুরে এখন পর্যন্ত এই ব্যাপারে কোনো স্টেপ হয়েছে বলে আমি এখন দেখুন, এটা গভর্নমেন্টের প্রসেস, এখন ওরা হয়তো প্রসেস করতে বা অ্যাকশন নিতে মে টেক সাম টাইম, আই ডোন্ট নো। মানবাধিকার কমিশন, রাজ্য মানবাধিকার কমিশন ক্ষমতা আছে নাকি রাজ্য সরকারের সিদ্ধান্তের উপর নির্ভর করতে হয় মানবাধিকার? না, রাজ্য সরকারের সিদ্ধান্তের উপরে নয়। মানবাধিকার কমিশন একটা আইনানুগ সংস্থা, আইন সৃষ্ট সংস্থা। মানে পুলিশ, এই যে ত্রিপুরা হিউম্যান রাইট প্রোটেকশন অফ হিউম্যান রাইটস অ্যাক্ট 1993, এই আইন অনুযায়ী করা একটি সংস্থা, এবং এই আইন অনুযায়ী এটা কাজ করে। যদি রাজ্য সরকার মানবাধিকার কমিশনের সুপারিশ না গ্রহণ করে বা ডিলে করে, তখন কমিশন কি করতে পারে? না, কমিশনের কিছু করণীয় নাই, কমিশনের কিছু করণীয় নাই এই ক্ষেত্রে। তাহলে তো আমার মনে হয় কমিশনের না, সব কমিশনে আপনারা দেখবেন সমস্ত যত কমিশন এই গঠিত হয়, বা ইভেন ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনও রিকমেন্ডেশন করতে পারে। That will be placed in the parliament or in that may be that is a different issue, কিন্তু এক্সিকিউশনের কোনো পাওয়ার বা মানে কমিশন হ্যাজ গট নো টিথ এন্ড নেইল, নো কমিশন। Commission's report will go to the government, গভর্নমেন্টের সিদ্ধান্তের উপরে ওদের নির্ভর করতে হয় না, কমিশনকে নির্ভর করতে হয় না। কমিশন তো আপনার কমিশনের সিদ্ধান্ত যেহেতু ক্যারি আউট করছে না, সেক্ষেত্রে কি হয়? সেক্ষেত্রে কমিশন কেন, মানে গভর্নমেন্ট কিছু না কিছু একটা করবে। যদি না করে তাহলে পরে সেখানে এই যে এখানে আইনটাতে এরকম বলা আছে যে সেটা ক্যারি আউট করবে, অথবা ক্যারি আউট না করলে পরে কেন ক্যারি আউট করে নাই বা কেন ক্যারি আউট করা সম্ভব নয়, সেই সম্পর্কে সিদ্ধান্ত সরকার নিতে পারে। আমাদের কিছু করণীয় থাকে না এই বিষয়ে। আমি বলছি আপনাদেরকে, এটা অ্যাবসলিউটলি সরকারের বিষয়। Subject to the provisions of clause E, provide a copy of the inquiry report to the petitioner or his representative. The commission shall send a copy of its inquiry report together with its recommendation to the concerned government or authority, and the concerned government or authority shall, within a period of 1 month or such further time as the commission may allow, forward its comments on the report, including the action taken or proposed to be taken thereon, to the commission. এই পর্যন্তই আইনটাতে বলা আছে। তো আমরা সেই জন্য আমাদের রিকমেন্ডেশন, আমি দেখেছি যে এখানে এর আগেও মানে অল অ্যালং যেটুকু কমিশনের রেকর্ড আছে, the government was always very positive in respect of the recommendation of the commission. All along. যেটা মানবাধিকার কমিশনের আওতাধীন নয়, এরকম প্রাইভেট ডিসপিউট নিয়েও
আমাদের কাছে কমপ্লেন আসে অনেক ক্ষেত্রে। যারা একটু ওয়াকিবহাল তারা করে কি এরকম একটা সাধারণ ডিসপিউট হলেও আমাদের কাছে আসে, তখন আমরা ওনাদেরকে ডেকে আমরা বুঝিয়ে বলি যে এটা মানবাধিকার কমিশনের এখতিয়ারভুক্ত নয়, আপনি এই বিষয়টা এইভাবে আপনি আদালতে যেতে পারেন, অথবা সরকারের কাছে আবেদন করতে পারেন, অথবা অথরিটির কাছে যেতে পারেন। এটা আমরা তখন ওদেরকে বুঝিয়ে বলার চেষ্টা করি যদি ওরা আসে। তো আমরা দায়িত্ব নেওয়ার পর আমরা চেষ্টা করছি, কিন্তু আগে যেহেতু এইরকম স্টেপগুলি নেওয়া হয় না, আমি আগের রেফারেন্সটা এই জন্যই এনেছি যে অ্যাওয়ারনেস প্রোগ্রাম করার জন্য আমরা প্রচেষ্টা নিয়েছি। এখন এর সামনে আমাদের এর মধ্যে আর করা হয়নি। আমরা নেওয়ার পরে আবার 2022 সালে যদিও কোভিড পরিস্থিতিটা কিছুটা নর্মালাইজ হয়েছে, কিন্তু আগে যে সমস্ত এনজিওগুলি এইসব অ্যারেঞ্জমেন্ট করতো, অনেকেই ডিফান্ড হয়ে গেছে ডিউরিং কোভিড পিরিয়ড। কোভিড পিরিয়ডে তো অনেক মানে এটার একটা প্রচণ্ড বিরূপ প্রভাব পড়েছিল তো এন্টায়ার মানে ওয়ার্কিং ইয়ের উপরে। ফলে পরবর্তী সময় আমরা এদেরকে এই ঠিক করে তাদেরকে ট্রেন আপ করে আবার এই এনজিওগুলিকে যে তাদেরকে কাজে লাগানো আর কি, যাতে অ্যাওয়ারনেস প্রোগ্রামগুলি অ্যারেঞ্জ করে। তা আমাদের উদ্দেশ্য হলো যে মানুষকে যাতে সচেতন করা যায়। আমরা স্কুল, কলেজ এবং বিভিন্ন এলাকাতে গিয়ে আমরা যে অ্যাওয়ারনেস প্রোগ্রাম করার জন্য আমরা নির্দিষ্ট আমাদের কর্মসূচি আছে। তো সেই অনুযায়ী আমরা মানে এগোতে চাচ্ছি। 10 ডিসেম্বরকে সারা পৃথিবী ব্যাপী মানবাধিকার দিবস হিসাবে মানবাধিকার সনদ ডিক্লেয়ার হয়েছিল 10 ডিসেম্বর 1948। তারপর থেকে ওই দিনটিকে বিশ্ব মানবাধিকার দিবস হিসাবে পালন করা হয়। তো আমরাও ত্রিপুরাতে আমরা 10 ডিসেম্বর মানবাধিকার দিবস পালন করব। আমরা রবীন্দ্র ভবনের হল নাম্বার 2-তে আমরা আয়োজন করেছি। বেলা 2টা থেকে 3টা পর্যন্ত ইনঅগুরাল সেশন, যেটাতে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীও থাকবেন, অন্যান্য আধিকারিকরা থাকবেন। আর তারপরে আমরা বিকাল 3টা থেকে আমাদের প্যানেল ডিসকাশন হবে। সেখানেও আমাদের অ্যাডভোকেট জেনারেল থেকে আরম্ভ করে আমাদের এক্সপার্টসরা থাকবেন, আমরা থাকবো। তো সেই দিন আমরা মানবাধিকারের বিষয়গুলো নিয়ে যাদের কোনো প্রশ্ন থাকবে সেই প্রশ্নগুলির জবাব দেব। তবে এটা যে আমরা যে একটা কর্মসূচি নিতে যাচ্ছি, এই কর্মসূচিটা যাতে মানুষের কাছে পৌঁছায়, যে মানবাধিকার কমিশন এই কর্মসূচিটা নিয়েছে এবং করছে, এটা যাতে মানুষের কাছে পৌঁছায়। এবং সবচেয়ে বড় পন্থা হলো মানুষের কাছে পৌঁছানো, সেটা হলো মিডিয়া, ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়া। এটা কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। গণতন্ত্রে আপনাদের বিশাল ভূমিকা, কারণ সফল গণতন্ত্রের জন্য প্রয়োজন মানুষের সুচেতনা, এবং সেই চেতনা সৃষ্টির ক্ষেত্রে আমাদের প্রেস বিশাল বড় একটা ভূমিকা পালন করে, যার জন্য আমরা আমাদের প্রেস নিয়েও গর্ববোধ করি। তো আমি আমার ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার বন্ধুদেরকে রিকোয়েস্ট করছি যে মানবাধিকার কমিশন সদা জাগ্রত আছে, এই মেসেজটা যাতে মানুষের কাছে যায় যে মানবাধিকার ভঙ্গ হলে যেন অবশ্যই মানবাধিকার কমিশনে ওরা আসতে পারে। আর আমাদের এই কর্মসূচিতেও যারা শুনতে চান বা জানতে চান, 10ই ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস আমরা যে পালন করছি, সেখানে we are available with, this is the total cases, এটা total number of cases for this is from 2016. হ্যাঁ, আমি তো 2000 in 2022 figure I have already given. Yes, Now from 2016, after inception, during COVID period there was no case. So what was available before us is that 293 cases were received and 280 cases disposed of, and 13 number of cases were left, and number of cases provided with compensation, 49 cases compensation was provided. आपकी तरफ से कितना लिया गया? हमारा in 2022 statement of the
In 2022, we received, up to November, we received 67 cases, and total, including backlog, 110 cases were available, and we have disposed of 90 cases out of 110, and as on 1st of December, we have 20 cases left in our hand, pending. And regularly we are taking cognizance on the basis of complaint or on the basis of the newspaper report wherever we find that there is a allegation of violation of human rights. Dear friends of electronic and print media, dear friends of electronic and print media, I met you all on many other occasions. Many other occasions. You all are. I know the face of everybody. তো বাংলাতেই বলি নাকি বাংলাতে বলাটাই ঠিক হবে বলে? দেখুন, আমি হিউম্যান রাইটস কমিশনে জয়েন করেছি গত জানুয়ারি মাসে, এবং তার আগে প্রায় 2 বছরের অধিক কাল যাবত চেয়ারম্যান কখনো আসেননি। মানে উনি কলকাতাতে ছিলেন, ডিউ টু কোভিড অর ফর এনি আদার রিজন, মানে হি কুড নট কাম। তো ফলে হিউম্যান রাইটস কমিশনটা আমাদের খুব, ইট ওয়াজ অলমোস্ট লিম্পিং, মানে চলছিল। আমাদের যে 2জন মেম্বার আগে ছিলেন ওনারাও অনেকবার আমার সঙ্গে দেখা করেছিলেন যে আমাদের কমিশনে অ্যাকচুয়ালি we have lot of responsibility but we are not in a position to perform. চেয়ারম্যান না থাকতে পরে যা হয়। তো ওনারা 2জন জয়েন করলেন জুলাই 2021। ওনারা জুলাইতে জয়েন করার পরও মানে হিউম্যান রাইটস কমিশনের কোনো অ্যাক্টিভিটি তেমন কিছু ওনারা করতে শুরু করতে পারেননি, বিকজ অফ ডিফারেন্ট রিজন, বি দ্যাট এজ ইট মে। যেটা চলে গেছে এটার জন্য বক্তব্য না। আমরা এখন মানে হিউম্যান রাইটস কমিশনটাকে এজ এ ভাইব্রেন্ট অর্গানাইজেশন, যাতে আমাদের ত্রিপুরার জনগণের হিউম্যান রাইটস ভায়োলেশনের বিষয়ে যে সমস্ত বিষয়গুলো আমাদের গোচরে আনা হবে অথবা পত্র পত্রিকায় দেখে যে বিষয়গুলি আমরা মনে করি এখানে হিউম্যান রাইটস কমিশনের ইন্টারফেয়ার করা উচিত, সেখানে আমরা ইন্টারফেয়ার করছি এবং আমরা নির্দেশিকা দিচ্ছি, আমরা আমাদের রিকমেন্ডেশন পাঠাচ্ছি গভর্নমেন্টের কাছে। তো হিউম্যান রাইটস কমিশন সম্পর্কে একটু বলা দরকার। হিউম্যান রাইটসটা কি? হিউম্যান রাইটস হলো জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ, ভাষা, দেশ বিদেশ নির্বিশেষে প্রতিটি মানুষের জন্মগত যে অধিকারগুলি, সেই অধিকারগুলি হলো হিউম্যান রাইটস। এবং আমাদের সংবিধানে 1948 সালে প্রথম সংবিধানের কথাটা, আমি এখানে সংবিধানের কথাটা একটু পরে বলছি। 1948 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ঠিক পরে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের যে বিশাল ধ্বংসলীলা, এরপরে রাষ্ট্রনেতারা বিবেচনা করলো যে আমাদের যদি মানব জাতিকে রক্ষা করতে হয় তাহলে কিছু সংস্থার সৃষ্টি করা দরকার, এবং তখন রাষ্ট্রসংঘের সৃষ্টি হলো। 1948 সালে গিয়ে মানবাধিকার সনদ ঘোষিত হয়েছে। এই মানবাধিকার সনদেরও আমরা এই যে কনফারেন্সে সবাইকে আমরা বাংলাতে এবং ইংরেজিতে মানবাধিকার সনদের কপি এবং মানবাধিকার আইনের একটা করে কপি যদি আমরা যেটা ছাপাইছি আজকে নিয়ে এলে করে সাংবাদিকদের দিয়ে দিতে পারতাম। যাই হোক, আমরা সেটা ওইখানে আমরা বিলি করব যে বাংলাতে আমরা মানে ক্রাক্সগুলি, মানবাধিকার আইনের মূল বিষয়গুলিকে বাংলাতে আমি একটা তৈরি করে দিয়েছি যাতে সবাই বুঝতে পারে, যে পড়ে সেটাকে অনুধাবন করতে পারে। তো একটা জিনিস হলো এই মানবাধিকার সনদে যে অধিকারগুলি সম্পর্কে বলা হয়েছে, মূলত এই সমস্ত অধিকারগুলি বেশিরভাগই আমাদের সংবিধানের যে মৌলিক অধিকার রাখা হয়েছে সেই মৌলিক অধিকারের মধ্যে এগুলি বর্ণিত আছে। তো একটা জিনিস যেটা
মানে আমাদের এই সিদ্ধান্ত কেন প্রেসকে অ্যাড্রেস করার সিদ্ধান্ত হলো এই উদ্দেশ্যে যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং মনে হয় না, একটা ইমপ্রপার আন্ডারস্ট্যান্ডিং আছে। যেমন যে কমিশন এবং এনজিওগুলি, অনেক এনজিও আছে যারা মানবাধিকারের বিষয় নিয়ে কথাবার্তা বলে বা ইয়ে করে, কিন্তু মানুষ মনে করে যে বোধহয় ওই এনজিওগুলি বোধহয় মানবাধিকার কমিশন। কোথাও মানবাধিকার ভঙ্গ হলে পরে ওরা ওই এনজিওগুলির কাছে অনেক ক্ষেত্রে চলে যায়, হোয়ারেজ কমিশনকে কিন্তু কিছু জানানো হয় না, কমিশন জানে না। তো এনজিওগুলিকে জানালে পরে এনজিওগুলি হয়তো গিয়ে তারা একটা স্টেটমেন্ট করবে, তারা একটা নিজেরা একটা কিছু স্টেপ নেবে, সেখানে যাবে, ইত্যাদি ইত্যাদি করবে, কিন্তু প্রকৃতপক্ষে কোনো রিড্রেসাল দিতে হলে সেটা কিন্তু কমিশনের কাছে আসতে হবে। কমিশনে একমাত্র রিকমেন্ডেশন দিতে পারে। এটা হলো একটা দিক, মূল মানে খুব আমি লক্ষ্য করলাম যে আমি জয়েন করার পরও বা ওনারা জয়েন করার পরও আমরা এটা লক্ষ্য করছি যে এই জিনিসটার একটা মিসআন্ডারস্ট্যান্ডিং এর মতো মানুষের কাছে অতটা নলেজ যায়নি যে কমিশন সম্পর্কে আইডিয়া এবং কমিশনের কাজ সম্পর্কে আইডিয়া, এই সম্পর্কে মানুষের কাছে এতটা যায়নি। যদিও আমাদের আইন রয়েছে, কিন্তু আইন সম্পর্কে তো আইনটা তো মানুষের কাছে পৌঁছতে হবে, মানুষ জানতে হবে, নাম্বার 1। আর নাম্বার 2 হলো যে মানবাধিকার কমিশনের এখতিয়ার হলো শুধুমাত্র যদি কোনো পাবলিক সার্ভেন্ট অথবা পাবলিক অথরিটি কোনো ব্যক্তি বিশেষের মানবাধিকার লঙ্ঘিত করে বা ভঙ্গ করে, সেক্ষেত্রেই শুধু কমিশন অ্যাকশন নিতে পারে। প্রাইভেট ডিসপিউট কমিশনের আওতাধীন নয়। এখন মানবাধিকারটা কি? মানবাধিকার কমিশন আইন 1993-তে যেটা ডেফিনিশন দেওয়া হয়েছে সেখানে হলো লাইফ, রাইট টু লাইফ, যেটা জন্মগত অধিকার, যে আমার বেঁচে থাকার অধিকার, রাইট টু লাইফ, রাইট টু লিবার্টি, স্বাধীনতার অধিকার, রাইট টু ইকুয়ালিটি মানে সমানভাবে ট্রিটেড হওয়ার অধিকার, এবং রাইট টু ডিগনিটি মর্যাদার অধিকার। এই 4টা অধিকার হলো মানবাধিকার হিসাবে স্বীকৃত, যেটা মানবাধিকার আইনে মানবাধিকারের ডেফিনিশনের মধ্যে বলা হয়েছে। কমিশনে পাঠিয়েছি যে পুলিশ ইনঅ্যাকশনের উপরে যদি কোনো কিছু থাকে, ওইটা আমরা পুলিশ কমিশনে পাঠিয়েছি। মানে এরকম কমপ্লিট পেয়েছেন যে পুলিশ ইলেক্টেড ছিল ওই কেসে? হ্যাঁ, ওইটা না, যাই অভিযোগ ছিল যে এত লোক আক্রমণ করেছে, এটা একটা ডিটেলস, এবং এটা যদি পুলিশ ইনঅ্যাকশনের ব্যাপার থাকে তখন এটা পুলিশ কমিশনে পাঠানো হয়েছে। পুলিশ কমিশনে পাঠানো হয়েছে। মানে এবার একটা কমপ্লিট পেয়েছেন যে পুলিশ ইলেকশন ছিল, ইলেক্টেড ছিল। এটা আমাদের কাছে কমপ্লেন এসেছিল, তারপর আপনারা এটা রেফার করে দিয়েছেন পুলিশ কমিশন, এবং পুলিশ কমিশনও কিন্তু একটা কমপ্লেন হয়েছে, সেটা সম্পর্কে কগনিয়েন্স নেওয়া হয়েছে, পুলিশ কমিশন থেকে রিপোর্ট চাওয়া হয়েছে। ওটা শহীদ মিয়ার বিষয়। That is actually we are trying to according to the provisions, যেটা যেখানে বিফিটিং হবে, সুইটেবল হবে, ওইখান থেকেই অ্যাকশনটা হওয়া উচিত। আইন তো সবার উপরে, আমাদের দেশে রাষ্ট্রপতি থেকে শুরু করে একদম নিচের একদম লোয়েস্ট পজিশন পর্যন্ত সবাই আইনের দ্বারা বাধ্য। এভরিবডি ইজ বাউন্ড বাই ল। সুতরাং এখন আইন ঠিকমতো প্রয়োগ হচ্ছে কি হচ্ছে না সেটা দেখার জন্য বিভিন্ন মেকানিজম আমাদের কনস্টিটিউশনের আন্ডারে বিভিন্ন মেকানিজম তৈরি হয়েছে, সেই মেকানিজমগুলি কাজ করবে, দ্যাট ইজ এক্সপেক্টেড। কিন্তু নোবডি শুড ক্রস দি লিমিটেশন, প্রত্যেককেই তার নিজের লিমিটেশনের মধ্যে কাজ করা উচিত।